দিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে। কাছে মনে হয় বাংলাদেশের দুজন কীর্তিমান ক্রিকেটার তারা যে তাদের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সেটা করেছেন সফলভাবে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস কি করেছেন সেটা আপনারা মোটামুটি জানেন। সকাল দিকে খেলাটা দেখেছি, একটু আমি আমার মতো করে আমার ভঙ্গিতে জানাতে চাই। ক্যাপ্টেন শান্ত তিনি যখন ব্যাট করছিলেন ঠিক সেই সময়টা এমন একটা সিচুয়েশন, সেকেন্ড ওভারে খেলা চলছে, স্পিন বোলিং অ্যাটাক আসলো এবং স্পিনার যখন রাউন্ড দ্য উইকেটে বল করতে গেলেন, মোটামুটি পৃথিবীর যে বাচ্চাটা ক্রিকেট খেলা নতুন বোঝা শুরু করেছে বা খেলা শুরু করেছে, এরকম সুন্দর সুন্দর মাঠ রয়েছে বিভিন্ন জায়গায়, তারাও বুঝে গেছেন যে আসলে বল ভেতরে ঢুকানোর পরিকল্পনা নেই, সেই পার্টিকুলার স্পিনার তার বলটাকে ডেলিভার করবেন। নাজমুল হোসেন শান্তর দুর্বলতার জায়গা কোথায় সেটাও মোটামুটি আমরা টেকনিক্যালি জানি। যেই পরিকল্পনা নিয়ে বোলার অ্যাটাক করলেন সেই পরিকল্পনাটাও আউট হবার আগ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত জানতেন, তার দুর্বলতা তিনি জানতেন এবং বোলারের বোলিং পজিশন দেখে অনুমান না করতে পারার কোনো কারণ নাই। বিশাল একটা গ্যাপ ব্যাট এবং প্যাডের মধ্যে, বলের মধ্যে, তিনি বোল্ড আউট হয়ে চলে গেলেন। নাজমুল হোসেন শান্ত গট আউট। এরপরে তার যে এবারের বিশ্বকাপের ব্যাখ্যা, কিভাবে তিনি এখনো ক্যাপ্টেন, কিভাবে তিনি এখনো 11 সুযোগ পান, সেই আলোচনায় আসছি। লিটন কুমার দাস, মনে হচ্ছিল আজকে লিটন সত্যি সত্যি দ্য ভিঞ্চির মোনালিসা, কিন্তু লিটন কুমার দাস আবারও প্রমাণ করলেন যেই উপাধি তিনি পেয়েছিলেন বা তাকে দেয়া হয়েছিল দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে নানা সময় পারফর্ম করার পর, সেই লিটন যখন জিম্বাবুয়ের এগেইনস্টেই সবশেষ হোম সিরিজে ব্যর্থ হয়েছেন, সেই তিনি আর ফিরবেন না হয়তো সহজে। সেই তিনি নেপালের বিপক্ষেও ব্যর্থ, সেই তিনি পুল করতে গিয়ে বল জাস্ট আকাশের উপরে তুললেন, গট আউট। বাংলাদেশের দুজন টপ অর্ডার কীর্তিমান ব্যাটার, তারা এখন পজিশন চেঞ্জ করে খেলেন, কিন্তু কেউ আসলে আপনাকে বুঝতে দেবে না যে কে ওপেনিং এ ছিল, কে ওয়ান ডাউনে ছিল। আগের দু ম্যাচে লিটন ছিলেন ওয়ান ডাউনে, ব্যর্থ হয়েছেন দারুণভাবে, এবং সেই একই দুই ম্যাচে নাজমুল হোসেন শান্ত উপরে উঠেছেন, ওপেনার ছিলেন, তিনিও ব্যর্থ হয়েছেন। এই দুজন ক্রিকেটারকে এফোর্ট করতে গিয়ে বাংলাদেশ দল, চান্ডিকা হাথুরু সিং এর দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 4 ম্যাচে, 4টা ওয়ার্ল্ড কাপ ম্যাচে 3বার ওপেনিং প্লেয়ার চেঞ্জ করেছে। প্রথমে সৌম্য তামিম, তারপরে তামিমের সাথে নাজমুল হোসেন শান্ত, এদিন তামিমের সাথে লিটন কুমার দাস। রাইটি লেফটি কম্বিনেশন আমাদেরকে বজায় রাখতে হবে এবং প্রথম বলেই উইকেটের পতন ঘটেছে, ডাউন দ্য উইকেটে খেলতে গেছেন আমার ভাই তামিম। এই তো ঘটনা। একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলে, বাংলাদেশের জন্য বিশ্বকাপের এক্সপেরিয়েন্সটা নতুন না। দুঃখজনক হলেও সত্য, যখন নেপালের মতো একটা দলের বিপক্ষে, একটা সহযোগী সদস্যের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা, প্রতিষ্ঠিত ক্রিকেটাররা এই ধরনের ক্রিকেট ডিসপ্লে করে, যখন এরকম একটা দলে, বাংলাদেশের তো স্বপ্নটা অনেক বড়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক অর্থ, অনেক ব্যবস্থাপনা, অনেক বিনিয়োগ, যখন সেই দলের ক্যাপ্টেনের বিশ্বকাপের 4টা ইনিংস হয় যথাক্রমে 7, 14, 1 এবং 4 ইনিংসে, যখন তিনি 26 রানের বেশি করতে পারেন না এবং এই দিনও 80 স্ট্রাইক রেটের বেশি করতে পারেন নাই, 4 রানে মাত্র আউট হয়ে গেছেন। টোটাল এবারের ওয়ার্ল্ড কাপে নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেটটা একবার দেখিনি, সেটা আরো বেশি আপনাকে অবাক করবে, আপনাকে বিব্রত করবে, আপনাকে লজ্জিত করবে এবং প্রশ্ন তৈরি করবে, এই ছেলেটাকে আমি যে ক্যাপ্টেন বানিয়েছি, তার কি আসলেই জাতীয় দলের একাদশে খেলার যথেষ্ট প্রায়োগিক যোগ্যতা এই মুহূর্তে রয়েছে কিনা। খেয়াল করে দেখবেন, প্রথম ম্যাচে তিনি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন 53, দ্বিতীয় ম্যাচে 60, তারপরে ম্যাচে 33, আজকে 80। বাংলাদেশ দলের ক্যাপ্টেন, এবং ইউ ক্যানট ডু এনিথিং এগেইনস্ট হিম। এগেইনস্ট বলতে আমি বোঝাচ্ছি দল থেকে তাকে সরানোর কোনো উপায় নেই। যিনি মোটামুটি একটা ধারাবাহিকতায় ফেরার চেষ্টা করেছিলেন বিভিন্ন ট্যুরে, হোম সিরিজে, বিশ্বকাপে, একটু খেলা শুরু করার পরেও তাকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, কারণ এই প্রেসক্রিপশনটা দিয়েছে আমার মহান কোচ চান্ডিকা হাথুরু সিং, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা রাখতেই হবে। শান্তর খেলা নষ্ট হয়েছে একদিকে, দ্বিতীয়ত বাংলাদেশের টপ অর্ডারের প্রতিদিনের এই যে আজকে 31 রানে প্রথম 6 ওভারে 4 উইকেট চলে গেছে, যার দুটা হচ্ছে লিটন এবং শান্ত, একই চিত্র আমাদের দেখতে বাধ্য হতে হয়। খেয়াল করে দেখবেন, নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন, এবং আমরা এমন একটা সিচুয়েশনে রয়েছি যেখানটায় হচ্ছে তার অবস্থানটা, তার পজিশনটা ফিক্সড, তিনি থাকবেনই। অনেকের ব্যাখ্যা, ক্রিকেট বোর্ডের অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করেন, শান্ত তো দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে, তিনি ভালো ফিল্ড সাজাচ্ছেন, ভালো বোলিং অ্যাটাক আনছেন, এটাই কি একজন ক্যাপ্টেনের কাজ? এটাই কি একজন ক্যাপ্টেন করার জন্য মাঠে নামেন? তার পারফরমেন্স মানে কি হচ্ছে শুধু বোলিং অ্যাটাক ঠিকঠাক করার, ফিল্ড সাজানো? তাহলে তো আমাদের নাজমুল হাসান পাপন ভাই তো বিভিন্ন সময় বলেন যে অমুককে কেন ওই সময় ব্যাটিং এ পাঠানো হলো না, তাকে কেন বোলিং এ আনা হলো না, ফিল্ডিংটা এরকম না হয়ে ওরকম হলে ভালো হতো।
যে কেউ তো তাহলে ক্যাপ্টেন হয়ে যেতে পারে। জাতীয় দলের ক্যাপ্টেন যিনি হবেন, যিনি 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন, সেই মানুষটাকে নিজের পারফরমেন্সের প্রতিনিধিত্ব করতে হবে। নাজমুল শান্ত ব্যর্থ হচ্ছে। লেটস টক অ্যাবাউট লিটন কুমার দাস। লিটন কুমার দাস এবার দিয়ে টানা 9টা আন্তর্জাতিক টি-20 ইনিংসে বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এগুলো কারো চোখে পড়ে না ভাই, আমার এই কথাগুলো কেউ শোনে না। এই যে আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে যে আলোচনাগুলো করেন, বলেন রিয়াসাদ আজিম আপনার জন্য ক্রিকেট নষ্ট হচ্ছে, আপনি এদেরকে ইন্সপায়ার করেন। ভাই অনেস্টলি বলেন তো, আজকে ঈদের দিন, পবিত্র দিন, যারা এরকম ক্রিকেট ডিসপ্লে করছে তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য কোনো অবশিষ্ট ওয়ার্ড আপনাদের কাছে রয়েছে? নেপালের বিপক্ষে বাংলাদেশ যখন এই অথর্ব ক্রিকেট খেলে, নেপালের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার যখন এই ধরনের ক্রিকেট খেলে, নেপালের বিপক্ষে যে বলটা ভেতরে ঢুকবে বোঝার পরও, স্পিন বোলারের অবস্থান বোঝার পরও আমার ক্যাপ্টেন ভেরি ফার্স্ট বলে আউট হয়ে যান। লিটন কুমার দাসকে যখন আমরা ক্যারি করি এবং অন্য ক্রিকেটারকে আমি যখন জিম্বাবুয়ে সিরিজের সুযোগ দেওয়ার পরেও 15 সদস্য রাখার পরও একটা ম্যাচ খেলানোর জন্য আমি চেষ্টা করি না। আই এম টকিং অ্যাবাউট পারভেজ হোসেন ইমন। এর থেকে দুঃখজনক কি কিছু হতে পারে? 18 কোটি মানুষের ক্রিকেট বোর্ড, 18 কোটি মানুষের ক্রিকেটের আবেগ, 18 কোটি মানুষের 36 কোটির চোখ যখন জলজল করে, ছলছল করে বাংলাদেশের এরকম ম্রিয়মান পারফরম্যান্সে, ঠিক তখন এর ব্যাখ্যাটা কি? লিটন কুমার দাস, লেটস টক অ্যাবাউট হিম। লিটন কুমার দাস, আমি একটু আগেই বলছিলাম যে লিটন কুমার দাসের অবস্থা এত খারাপ যে সবশেষ 9টা আন্তর্জাতিক টি-20 ইনিংসে একটা ম্যাচেও তিনি 100-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন নাই। এবারের বিশ্বকাপে তার অবদান 36, 9, 1 এবং 10। স্ট্রাইক রেট হচ্ছে 94, 69, 50, 83। যেদিন তিনি 36 রান করলেন এবং সেই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মোটামুটি ভালো খেললো, জয় পেয়ে গেল শেষ মুহূর্তে, যদিও একটা ডিফিকাল্ট হয়েছিল, বাংলাদেশ জিতে গেছে। সবাই এমন ভাবে সোশ্যাল প্ল্যাটফর্ম ফাটানো শুরু করলে লিটন কাম ব্যাক। লিটন যেভাবে শুরু করেছে সেটাই দরকার ছিল। লিটন প্রপার ক্রিকেট খেলেছে। এবারে বিশ্বকাপটা লিটনের। এরপরে ইনিংসগুলো হচ্ছে 9, 1 এবং 10। পরের 3 ইনিংসে তিনি করেছেন মাত্র 9, 1 মানে 10 প্লাস 10, 20 রান। স্ট্রাইক রেটের কথা যেটা বললাম, এরকম স্ট্রাইক রেটে যখন আপনার টপ অর্ডার ব্যাট করবে, ঠিক তখন সেই প্রেশারটা ক্রিয়েট হয় সাকিবদের উপরে, ঠিক তখন সেই প্রেশার ক্রিয়েট হয় মাহমুদুল্লাহ রিয়াদের উপরে, তাহমিদ হৃদয়ের উপরে, জাকির বা অন্য যে ব্যাটসম্যানরা রয়েছেন তাদের উপরে। বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে পাওয়ার প্লেতে যখন 3-4 উইকেট হারায়, পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট 6 রান রেটে যখন বাংলাদেশ রান তুলতে বারবার ঢুকে, ঠিক তখন লিটন কুমার দাস এবং নাজমুল শান্তকে যথেষ্ট দায়ী করার সুযোগ রয়েছে। খেয়াল করে দেখবেন দুজনের যে অবদান আজকের ম্যাচে টোটাল হচ্ছে 14 রান এবং দুজন খেলেছেন 17 বল। একবার খেয়াল করে দেখুন যে এই দুজন ক্রিকেটার আগের ম্যাচেও দারুণ একটা সামঞ্জস্য রেখে ব্যাট করেছিলেন। লিটন করেছিলেন 1 রান 2 বল খেলে, শান্ত করেছিলেন 1 রান 3 বল খেলে। এই যে কম্পিটিশন, ব্যর্থ হবার কম্পিটিশন, না পারার কম্পিটিশন, এই যে কম্পিটিশন, কে আগে বাংলাদেশের মানুষকে সাত সকালে ঈদের শুভেচ্ছা তার আউটের মাধ্যমে জানাতে পারে, এর ব্যাখ্যাটা কি ভাই? বাংলাদেশ জাতীয় দলটা এত 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 হালকা হয়ে গেছে। ম্যাচের পর ম্যাচ ক্রিকেটাররা ব্যর্থ হবে, স্ট্রাইক রেট বলে কোনো কিছু থাকবে না। ম্যাচের পর ম্যাচ সেই ক্রিকেটারকে কন্টিনিউ করতে হবে। একজন কিপিং করতে পারেন, তার কাজ শুধু কিপিং করা, অন্য কোনো কাজ না। সে কারণে আরেকজন ক্যাপ্টেন্সি করতে পারেন, তিনি বোলিং চেঞ্জ করতে পারেন, তিনি ফিল্ডিং চেঞ্জ করতে পারেন। এই কারণে তিনি দলে থাকবেন। বাকি 9 জন জীবন বাজি রেখে তার